So, hello learner, welcome to our channel Master Reading. আজকে আমরা পড়ব পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। তো যে চ্যাপ্টারটার ভেতরে আছে, যে ইউনিটটার ভেতরে আছে সেটা হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এখানে পড়ব পর্যায় সারণী এবং মৌলগুলোর ধর্মের পর্যায়বৃত্ততা। এবার পর্যায় সারণী পড়লে, আচ্ছা তার আগে একটা নোটস, যে বলছে কি, ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে, অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁজতেই শেষ হয়ে যায়। তার মানে ভুল তো তারাই করে যারা কর্ম করে, তাই ভুল হচ্ছে কি হচ্ছে না সেটা ভেবে কর্ম করা থামালে হবে না, আমাদের সর্বদা কর্ম করে যেতে হবে, ফলের আশা পরে করব। যাই হোক, একটা জাস্ট নোটস, ইন্সপায়ারিং নোটস। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়বো পর্যায় সারণী। এখন পর্যায় সারণী জিনিসটা কি, পর্যায় সারণী জিনিসটা কি এবং কেন পড়বো, কি দরকার ছিল এই পর্যায় সারণী, সেটা আমাদের জানতে হবে। তো পর্যায় সারণী যদি বলি, যে পৃথিবীতে অনেক রকম মৌল আছে আমাদের। মৌল বলতে কি, মৌল বলতে পারো ধাতু, অধাতু, বিভিন্ন পদার্থ। যেমন ধরো লোহা, সোনা, রূপো, তামা, টিন, মানে যা যা আছে, গ্যাস যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে যা যা অস্তিত্ব যেগুলো আছে পৃথিবীতে, এগুলো হচ্ছে একটা মৌল, একটা পদার্থ, এইগুলো হচ্ছে একটা মৌল। এবার পৃথিবীতে এরকম একটা দুটো পাঁচটা ছটা মৌল নেই, পৃথিবীতে আছে অনেক মৌল, অনেক মৌল। এবার কোন মৌলের কি ধর্ম আছে, কোন মৌল কি কাজে ব্যবহার করা হয়, কোন মৌল হালকা, কোন মৌল ভারী, তারপর কোন মৌল শক্ত, কোন মৌল নরম সহজে ভেঙে যায়, ঠিক আছে, কোন মৌল কি কাজে ব্যবহার করা যায়, এইগুলো যে ভাববো, পৃথিবীতে তো অনেক মৌল আছে, তাহলে এইগুলো আমরা এত কিছু মনে রাখবো কি করে, তাই না? তাই এই যে অসুবিধা, এটার জন্য মৌলগুলোকে সব এক জায়গায় রাখা হবে, এমনভাবে সাজিয়ে রাখা হবে যাতে যে কোনো ক্ষেত্রে আমাদের সুবিধা হয় মৌলগুলোকে বেছে নিতে। তো এই কারণে পর্যায় সারণী উৎপত্তি হয় প্রথমত। আর পর্যায় সারণী জিনিসটা হচ্ছে এরকম, যে সাজিয়ে রাখা বলতে গেলে আমরা যেমন ঘর গুছোই, বালিশের ওপর বালিশ সাজিয়ে রাখলাম, মাথার বালিশগুলো এক পাশে রাখলাম, পাশ বালিশ এক পাশে রাখলাম, কাঁথা কম্বলগুলো একদিকে রেখে দিলাম, জামা শোকে আলমারি খুললে ওখানে জামা প্যান্ট যদি রাখি, জামাগুলো একদিকে রাখলাম, প্যান্টগুলো একদিকে রাখলাম। এই যে সাজিয়ে রাখা, নির্দিষ্ট ক্রমে, নির্দিষ্ট একটা নির্দিষ্ট অর্ডারে যে সাজিয়ে রাখছি, এই যে সাজিয়ে রাখার ব্যাপারটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে আমরা সাজিয়ে রাখি, কি সাজিয়ে রাখি, মৌলগুলোকে সাজিয়ে রাখি। তো এখানে যে ছবিটা আছে দেখো, একটা ক্লাসরুমে বেশ অনেক কটা ডেস্ক আছে, এবার এখানে ছেলেমেয়েরা বসে আছে। এবার আমি বলছি ক্লাসরুমটাকে আমি এইভাবে সাজাবো বা এইভাবে ছেলেগুলোকে বসাবো, যে দেখা গেলো প্রথম এখানে যদি তিনটে ছেলে থাকে, প্রথম এই তিনটে ছেলে থাকবে এ সেকশনে, পরের বেঞ্চের তিনটে ছেলে থাকবে বি সেকশনে, এবং তার পরের বেঞ্চের তিনটে ছেলে থাকবে সি সেকশনে, ঠিক আছে? অথবা এইভাবেও সাজাতে পারি, যে এখানে আছে এ সেকশন, এখানে আছে বি সেকশন এবং এখানে আছে সি সেকশনের ছেলে, মানে কি একটা আমি অর্ডারে সাজাচ্ছি। তো এখানে যদি আমি এ সেকশনের, এখানে বি সেকশন আর এখানে সি সেকশনের ছেলে রাখি, বসাই, তাহলে আমি ধরো নাম জিজ্ঞাসা করছি সবার, তাহলে এরপর এ সেকশনের একটা ছেলের নাম জিজ্ঞাসা করলাম, বি সেকশনের একটা ছেলের নাম জিজ্ঞাসা করলাম, দেন সি সেকশনের একটা ছেলের নাম জিজ্ঞাসা করলাম, তারপরে আবার যখন এখানে আসবো তখন আবার আমরা এ সেকশনের ছেলের নাম জিজ্ঞাসা করবো, মানে কি একটা অর্ডারে চলছে। দেখো তিনজনের পর আবার এ সেকশন আসছে, তেমন যদি বি কে ধরি তাহলে 1 2 3 নম্বরে আবার বি আসছে, তেমন যদি সি কে ধরি তাহলে সি এর পরে 1 2 3 নম্বরে সি আসছে। এই যে একটা অর্ডার, মেন কথাই হচ্ছে অর্ডার, এই ওয়ার্ডটাকে লক্ষ্য করতে হবে যে অর্ডার। এই যে অর্ডারে একটা নির্দিষ্ট জিনিস রিপিট হচ্ছে বা এমনভাবে সাজাচ্ছি যে আমাদের রোল কল করতে হয়তো সুবিধা হচ্ছে বা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, সেই যে ব্যাপারটা, এটা পর্যায় সারণীতে করা হয়। কার ক্ষেত্রে করা হয়, এখানে আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে করছিলাম, ওটা করা হয় মৌলদের ক্ষেত্রে। আর সব থেকে ভালো উদাহরণ পর্যায় সারণীর আমার মনে হয় এই ক্যালেন্ডারের থেকে আর কিছু হতে পারে না, ঠিক আছে? ক্যালেন্ডারে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের 7টা বার আছে, ঠিক আছে, সানডে থেকে স্যাটারডে। এবার আমাদের কি হয়, এই যে টিউসডে পড়ছে 1 তারিখে, দেখো 1 তারিখ 2 তারিখ এভাবে পরপর আস্তে আস্তে ঠিক 8 তারিখে আবার কিন্তু টিউসডে পড়ছে, তেমনই 2 তারিখে যদি ওয়েডনেসডে পড়ে তাহলে 9 তারিখে আবার ওয়েডনেসডে পড়ছে। এই যে রিপিটেশন হচ্ছে, সানডে হচ্ছে 6 তারিখ, 6 তারিখ সানডের পরে আবার সানডে কবে আসছে, 13 তারিখে, আবার সানডে আসছে 20 তারিখে, তারপরে 27 তারিখে। এবার যদি এইটা আমরা এইভাবে না সাজাতাম, এরকম লাইন বাই লাইন রেখে দিতাম, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হতো, যে কি রে রবিবার কবে, স্কুলটা ছুটি কবে, এইভাবে দেখতাম
সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই তো সানডে, এরকম মানে এরকম পরপর করে দেখতে হতো, আমাদের অসুবিধা হতো। ওর জন্য কি করলাম, আমরা প্রথমে এই যে 7টা বার বলে 7টা বারে ছক কাটলাম, তারপরে আমরা অর্ডারে সাজাতে লাগলাম। এই যে সানডে যেদিন দেখার ইচ্ছা হলো সানডে পেয়ে গেলাম, মন্ডে দেখার ইচ্ছা হলো মন্ডে পেয়ে গেলাম। আজকে 16 তারিখ, 16 তারিখে কি বার, ওয়েডনেসডে। আমাদের এই যে সুবিধা হচ্ছে, এখন নির্দিষ্ট রো আর কলমে ভাগ করা হচ্ছে, অর্থাৎ লম্বা লম্বা লাইন এবং এরকম চওড়া চওড়া লাইনে ভাগ করে এগুলোকে এই সংখ্যাগুলোকে অর্থাৎ এই ডেটগুলোকে রাখা হয়েছে, যার জন্য আমরা বারটা খুঁজে পেতে সুবিধা পাচ্ছি, বা কোনো বারের ক্ষেত্রে কোন ডেট হবে সেটা খুঁজে পেতে সুবিধা হচ্ছে। তো পর্যায় সারণী অনেকটা এরকমই কাজ। পর্যায় সারণীটা দেখতে কেমন হয় বলতো, পর্যায় সারণী পড়ানোর আগে পর্যায় সারণীটা দেখিয়ে দিই তোমাদের যে কেমন হয় দেখতে। এই যে এটা হলো পুরোনো পর্যায় সারণী, এরপরেও আছে। এই যে পর্যায় সারণী কিন্তু অনেকটা এরকম দেখতে হয়। হ্যাঁ, এবার দেখো একটা ক্যালেন্ডারের মতনই, ক্যালেন্ডারে যেমন সানডে, মন্ডে, টিউসডে ছিল, এখানেও কিন্তু এরকম 1 2 3 এইভাবে গ্রুপ করা আছে। ঠিক আছে, যেমন আমরা ভাবছিলাম যে হয়তো এখানে 16 তারিখ আছে, তাহলে 16 তারিখে কি বার পড়বে, এক্ষেত্রেও তাই। এখানে আমরা দেখছি যে এই ধাতুটা আছে, এই মৌলটা আছে আরইউ, তাহলে এবারে এইটা কোন গ্রুপে পড়বে, তখন আমরা এখানে উপরে গেলে পেয়ে যাবো যে এই গ্রুপে পড়বে। মানে এটাই পর্যায় সারণী, মানে সাজিয়ে রাখা মৌলগুলোকে এইভাবে আমরা সাজাই। তো যাই হোক, পর্যায় সারণী কি দরকার, আর আচ্ছা পর্যায় সারণী কি দরকার এবং কিভাবে এটা সাজানো হয় সেই সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। এবার আমরা সরাসরি লেকচারে ঢুকবো। তো লেকচারে ঢোকার আগে আমরা আগে দেখবো যে আমাদের এখানে পড়ার কি কি বিষয় আছে। পড়ার যদি কি কি বিষয় আমরা দেখতে চাই, তাহলে দেখো প্রথমে আছে পর্যায় সারণীর ইতিহাস। ইতিহাস মানে এই ইতিহাস না যে সাল মুখস্থ করতে হবে। আসলে পর্যায় সারণী যখন আবিষ্কার হয়েছিল, যে কোনো জিনিস যখন আবিষ্কার হয় একবারে তো আর হয়ে যায় না। তুমি একবারে তো আর পুরো এরকম বড় বড় নোটস লেখা শুরু করলে না, তোমাকে প্রথমে ABCD লিখতে হয়েছিল। এবার এখানে পর্যায় সারণী যখন আবিষ্কার হলো, অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে অনেক বিজ্ঞানীরা যে কিভাবে সাজালে তাদের ভালো হয়। আজকে মনে হচ্ছে ক্যালেন্ডারটা দেখে যে আমার বাড়িতে ক্যালেন্ডার টাঙানো আছে, আমার দেখতে সুবিধা হচ্ছে, কিন্তু এর জন্য যে কতটা চেষ্টা করতে হয়েছে যে ক্যালেন্ডারটা কিভাবে কোন অর্ডারে সাজালে ভালো হবে, যে যে ক্যালেন্ডারে ডেট দেখবে তার যে কতটা সুবিধা হবে, সেটার জন্য যে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল তার কিন্তু অনেকটা খাটতে হয়েছিল। এক্ষেত্রেও ঠিক তাই, এই যে পর্যায় সারণী, প্রথমেই তো পর্যায় সারণী এইভাবে আবিষ্কার হলো না, বিজ্ঞানীদের দেখতে হয়েছে যে কিভাবে সাজাতে হবে ওটা, আর এতগুলো মৌল নিয়ে সাজানো, অনেকগুলো কম্বিনেশন হবে। তো যাই হোক, পর্যায় সারণীর যে ইতিহাস, কি করে ক্রমে ক্রমে এই যে আজকে আধুনিক পর্যায় সারণীতে এসে পৌঁছালো, সেই ইতিহাসটা আমরা পড়বো। তারপর আছে 2 নম্বর মেন্ডেলিফের পর্যায় সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মাধ্যমিকে আসে। মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে ধারণা নেবো। তারপর আছে মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। এই পর্যায় সূত্রটার পরে এটা একটু ড্রব্যাক করেছিল, মানে এটা একটু ফেল হয়েছিল, কিছু ক্ষেত্রে এটার ভুল ছিল, এটাকে ঠিক করে এই আধুনিক পর্যায় সূত্র করা হয়েছে। আর তারপর পড়বো বিশেষ মৌলের অবস্থান। মানে বিশেষ মৌল বলতে আমাদের ক্যালেন্ডারে যেমন বিশেষ দিন থাকে, কিছু ছুটি থাকে, যেমন 15ই আগস্ট ছুটি হয়ে গেল, 26শে জানুয়ারি ছুটি হয়ে গেল, বা কোনোদিন কোনো পুজো আছে, কোনোদিন কোনো অন্য কোনো অকেশন আছে, ছুটি হলো। তো এখানেও কিন্তু ওরকম কিছু কিছু মৌল আছে যে একটু বেগরবাই করে, যে একটু অন্যরকম। তো সেই যে মৌলগুলো, সেই মৌলগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেবো। আর যেমন আমরা দেখি যে এই রোটায় আছে সব সানডে, এই রোটায় আছে সব টিউসডে, এরকমই কোন রোতে কি অবস্থান করছে সেই সম্পর্কে ধারণা নেবো আমরা এই 4 নম্বর টপিকটায়, যে বিশেষ মৌলের অবস্থান। আর 5 নম্বর হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন হচ্ছে ক্লাসের সেই ব্যক্তি যে মানে যার কি বলবো, এক জায়গায় বসে থাকতে পারে না, একবার এই বেঞ্চে লাফিয়ে যাবে, একবার ওই বেঞ্চে লাফিয়ে যাবে, এমন একটা শয়তান ছেলে হচ্ছে হাইড্রোজেন। এর সম্বন্ধে আমরা পড়বো পরে। আর একদম লাস্টে আছে পর্যায়বৃত্ততা। একদম লাস্টে আছে পর্যায়বৃত্ততা, মানে কিভাবে রিপিটেশন হচ্ছে এবং কোন কোন ক্যারেক্টারিস্টে রিপিটেশন হচ্ছে সে সম্বন্ধে আমরা পর্যায়বৃত্ততাতে পড়বো। এটা লাস্টের টপিক, লাস্টে গিয়ে আমরা দেখে নেবো। এখন চালু করা যাক আমাদের পড়াটা। আচ্ছা, পর্যায় সারণীর ইতিহাস আগেই বললাম যে পর্যায় সারণীর ইতিহাস পড়বো। তো পর্যায় সারণী সম্পর্কে একটা যখন যে চাহিদা, আমাদের পর্যায় সারণী তৈরি করতে হবে, বা কি করে মৌলগুলোর ধর্ম আমরা আলাদা করব, এতগুলো মৌলের মধ্যে থেকে তাদের যে মিল আছে সেগুলোকে বার করব, তার জন্য প্রথম যে সূত্রটা আবিষ্কার হয় সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। নাম শুনে বুঝতে পারছো, ত্রয়ী। ত্রয়ী তিনের সাথে দেখো একটা বেশ সামঞ্জস্য, ত্রয়ী মানেই 3, ঠিক আছে। তো এই ত্রয়ী সূত্রটাকে পড়ি। ধর্মের সাদৃশ্য আছে, আচ্ছা, ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি 3
তিনটি মৌলের মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পারমাণবিক গুরুত্বটা কি। পারমাণবিক গুরুত্বটা কি? পারমাণবিক গুরুত্ব বলতে এখন যদি তোমাদের বলি তাহলে বুঝে নাও পারমাণবিক ওজন, অর্থাৎ কোনো পরমাণু। আর পরমাণু কি? আচ্ছা, পরমাণু হচ্ছে যে কোনো মৌলের একদম ক্ষুদ্রতম যে কণাটা থাকে সেটা হলো পরমাণু। মানে কোনো মৌলকে ভাঙতে 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 একদম যে ক্ষুদ্রতম যে কণাটাই আছে, ইলেকট্রন থাকে, নিউট্রন থেকে, প্রোটন থাকে, তো সেটা হলো পরমাণু। এখন আমরা বলি পরমাণবিক গুরুত্বটা হচ্ছে সেই পরমাণুর ওজন বলতে পারো, সেই পরমাণুর ওজন বলতে পারো। তো যাই হোক, কোনো বলছে ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি তিনটি মৌল। মানে আছে না যে ওই তিনটে ছেলে বা ওই চারটে ছেলে ক্লাসে একদম একই রকম পড়াশোনায়, মানে একদম এক লেভেলের। এরকমই মৌলদের ক্ষেত্রে যে মিল আছে যে যে মৌলের, যেমন দেখো সোনা, রূপো আর হচ্ছে তামা যদি বলি, এগুলোকে আমরা মুদ্রা ধাতু বলি। হ্যাঁ, যখন কয়েন তৈরি করা হয়, মুদ্রা তৈরি করা হয়, এগুলো দিয়ে তৈরি করা হয়। বা আমরা যদি একই ধরনের বলি তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে একই রকমের ধাতু। হ্যাঁ, ক্ষার ধাতু। তো এগুলো হচ্ছে যে একই রকমের ক্যারেক্টারিস্টিক, মানে একই রকমের ক্যারেক্টার বহন করছে, একই ধরনের বিশেষত্ব বহন করছে। তো এগুলো হচ্ছে সাদৃশ্য আছে এর মধ্যে। তাহলে এরকম যদি তিনটি মৌল আমরা সাদৃশ্য পাই, তাহলে অপর দুটি মৌল, তিনটি মৌল পেলাম। এই যেখানে লেখা আছে, এখানে লেখা আছে যে তিনটি মৌল, যেমন আমরা বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। Li ফর লিথিয়াম, Na ফর সোডিয়াম এবং K ফর পটাশিয়াম। তো তিনটি মৌলের সাদৃশ্য আছে এমন তিনটে মৌলের যদি পারমাণবিক গুরুত্ব আমরা দেখি, Li এর পারমাণবিক গুরুত্ব কত? 7, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 39। তাহলে এবারে এই মাঝের যে মৌলটা আছে সোডিয়াম, এর পারমাণবিক গুরুত্ব এই দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয়। এবার গড় কি করে বার করে? গড় ধরো একটা ক্লাসের একটা সেকশনে আছে 20 জন ছেলে, আর একটা সেকশনে আছে 10 জন ছেলে। এবার বলবো তাহলে ওই ক্লাসে গড় কতজন আছে? তাহলে কি করে হয়? 20, একটা ক্লাসে 20 জন, 20 আর একটা ক্লাসে বললাম 10 জন, 10, 20 যোগ 10 ভাগ 2, 20 যোগ 10 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 15 জন। মানে গড় বলতে পারি ওই ক্লাসে মোটামুটি 15 জন মতো আছে, এরকম। তো এই ক্ষেত্রেও ঠিক তাই। যদি এরকম লিথিয়াম আর পটাশিয়ামের যে পারমাণবিক গুরুত্ব আছে, এদের যদি গড় করি, অর্থাৎ 7 যোগ 39 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 46 ভাগ 2। তাহলে এবারে এর যে মানটা হবে 46 ভাগ 2 কত? 23। তাহলে এটা হচ্ছে যে মাঝের যে মৌলটা আছে এর পারমাণবিক গুরুত্বের সমান। এবং আচ্ছা, এবং খুব অদ্ভুতভাবে এটাই আমরা দেখছি যে পরস্পর সাদৃশ্য আছে, মিল আছে এমন তিনটে মৌলের মধ্যে। প্রথম এবং তৃতীয় বা যাই হোক দুটো মৌলের পারমাণবিক গুরুত্বর গড় যোগ করে 2 দিয়ে ভাগ, গড় হচ্ছে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্বের সমান। ব্যাস, ত্রয়ী সূত্র এটাকেই বলে। তিনটে মৌল নিয়ে কাজ হয়েছে, তাই এটাকে ত্রয়ী সূত্র বলা হয়। কারণ এটাতে দেখো তিনটে মৌলের সাদৃশ্য সম্পর্কে বলা হয়েছে। যদিও আমরা পরে যখন দেখব তিনটে মৌলের সাদৃশ্য দেখবো না, আরো বিভিন্ন মৌল আছে এরপরে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরকম আরো মৌল আছে, তারাও এদের সাথে সাদৃশ্য বহন করে। তো প্রথম জানে না তিনটে, মানে জানে না তো বলা উচিত না, প্রথম তিনটে মৌল পেয়েছে একরকম দেখতে, ওদের নিয়ে গবেষণা করে দেখলো যে হ্যাঁ পারমাণবিক গুরুত্ব দিয়ে এইভাবে বসছে। তারপর আরেকটু দিন গেল, কতদিন গেল, তারপর হচ্ছে যে উন্নত হলো, তখন দেখলো যে ত্রয়ী সূত্র হচ্ছে না। যদি তাহলে এইভাবে সাজাবো যে পরপর এসে কিভাবে রিপিটেশন হচ্ছে, মানে আমি বলে দিচ্ছি। আচ্ছা, সপ্তসুর সম্পর্কে কার ধারণা আছে? যারা গান করে তারা সপ্তসুর সম্পর্কে কিন্তু জানে। সপ্তসুর হচ্ছে সপ্ত মানে কি? 7। তো যাই হোক, 7টার পরে রিপিটেশন হবে। মানে আমরা জানি সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? গান শেখার সময় শিখতে হয়। তো দেখো প্রথম থেকে সা রে গা মা পা ধা নি সা, কততে রিপিট হচ্ছে? 5 আর 3 8, তাই তো? মানে ধা নি সা, নি এর পর সা হচ্ছে 7, এই 8-এ গিয়ে, মানে 7টার পরে আবার সা আসছে। প্রথমে সা ছিল, আবার শেষে সা আসছে। এই যে কোথায় গেল? এই যে সা রে গা মা পা ধা নি সা, প্রথমে সা ছিল এবং লাস্টে সা আসছে। এই লাস্টের সাথে 7টার পরে আসছে বলে এটাকে সপ্তস্বর বলা হয়, ঠিক আছে? যারা গান শেখে তাদের রিলেট করতে সুবিধা হবে। তো এরকম যদি আমি বলি, দেখো 7টার পরে কিন্তু একদম সেই সাটা আসছে,
মানে 8 নম্বরে। এর অষ্টক সূত্র মানে কি, অষ্টক মানে তো বোঝাই যাচ্ছে অষ্টক 8, এটা হলো ব্যাপার যে 8 নম্বরে গিয়ে বিশেষত্বটা বা ক্যারেক্টারিস্টিকটা রিপিট হবে। বলছে মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে। আচ্ছা, পারমাণবিক ভরের বা পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ওজন বলেইছি আগে। তো ঊর্ধ্বক্রমে সাজালে, ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। সেই পিটির লাইনে দাঁড় করায় না প্রেয়ারের সময়, বা পিটির লাইন বা প্রেয়ারের লাইনে দাঁড় করায় যে এই ছোট বেটে এগুলোকে আগে রাখ আর লম্বাগুলোকে পেছনে দেয়, মানে কি একটা ঊর্ধ্বক্রমে সাজাচ্ছে, সামনের দিক থেকে এরকম যখন দেখছি এভাবে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ভরের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের রাসায়নিক ধর্ম প্রথম মৌলের সাথে প্রায় একই রকম হবে। মানে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, পারমাণবিক গুরুত্ব আর একের পরে ধরো যার ওজন ধরো 10, কারোর ওজন হচ্ছে 10 কেজি, ভাই তুই এখানে দাঁড়া। তারপর কারো ওজন পেলাম 15 কেজি, তুই এখানে দাঁড়া। 20 কেজি পেলাম, তাকে বললাম তুই এখানে দাঁড়া। এইভাবে 10, 15, 20, 30 এইভাবে স্টুডেন্টগুলোকে সাজালাম। সাজানোর পরে 8 নম্বর যে স্টুডেন্টটা, 8 নম্বর যে স্টুডেন্টটা থাকছে, তার ওজন যতই হোক না কেন, তার যে ক্যারেক্টারিস্টিকটা, তার যে ধর্মটা, তার যে বিহেভিয়ারটা, তার যে বিশেষত্বটা, সেটা প্রথমে যাকে দাঁড় করেছিলাম তার সাথে কিন্তু মিলবে। মানে 8 নম্বরে গিয়ে বিশেষত্বটার রিপিটেশন হবে। মেন কথা হচ্ছে এটা যে 8 নম্বরে গিয়ে রিপিটেশন হবে, এবং সেটা কিভাবে হবে, পারমাণবিক ভরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ পারমাণবিক ভরকে ছোট থেকে বড় সাজিয়ে তখন 8 নম্বরে গিয়ে আমরা রিপিটেশন পাবো। মানে পুনরায় ওই একই ধর্মের লোককে পাবো, একই ক্যারেক্টারিস্টিকের লোককে পাবো। এটাই বলছে যে মৌলগুলি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের রাসায়নিক ধর্ম প্রথম মৌলের সাথে প্রায় একই রকম হবে। আচ্ছা, উদাহরণ দিয়ে দিয়েছে। আমরা যেমন দেখলাম লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম একই রকম সাদৃশ্য আছে, যন্ত্র এই সূত্র বললাম। তো দেখো লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মে মিল রয়েছে, যা নিউল্যান্ডসের অষ্টক সূত্রের একটি উদাহরণ। আচ্ছা, ভালো কথা, অষ্টক সূত্রটা কিন্তু নিউল্যান্ডস, বিজ্ঞানী নিউল্যান্ডস হচ্ছে যে প্রডিউস করে আর কি। তো এটার ক্ষেত্রেও মিল আছে। ওটার ক্ষেত্রে যেমন পারমাণবিক গুরুত্ব দিয়ে দেখলাম যে হ্যাঁ হিসাব করে দেখছি মিল আছে, এটার ক্ষেত্রে দেখে নিই কিভাবে মিল আছে। তার জন্য আমরা এই যে এটা হলো পর্যায় সারণী, অ্যাকচুয়ালি পুরনো পর্যায় সারণী। লিথিয়াম খোঁজো, এটা হলো লিথিয়াম। নিচে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ভর, জুম করি, সরি, নিচে যেটা আছে এটা হচ্ছে পারমাণবিক ভর 6.940। এবার এখান থেকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, মানে এর থেকে বড় কি আছে, 9 আছে, এর থেকে বড় 10 আছে 10.82, এর থেকে বড় 12 আছে, তার থেকে বড় 14 আছে। এইভাবে যদি সাজাই, হ্যাঁ, যার পারমাণবিক গুরুত্ব 22, তার কিন্তু ধর্মটা একই রকম আসছে। এবার বলছো 22, ওকে, দেখো লিথিয়াম গেল, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, শূন্য মৌল নেই। 8 নম্বরে গিয়ে সোডিয়াম আছে। হ্যাঁ, এই মৌলগুলো তখন কিন্তু আবিষ্কার হয়নি, এগুলো একদম পরে গিয়ে আবিষ্কার হয়েছে। তো এখান থেকে যদি ধরি, এটা যদি লিথিয়াম যদি 1 হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, এই হলো 8। দেখো লিথিয়ামের তলায় একই ধর্ম, লিথিয়ামের মতো সোডিয়ামের একই ধর্ম, আগেও পড়েছি। তো লিথিয়াম আর সোডিয়াম যে একই ধর্মে আছে, সেটা কিন্তু সোডিয়াম 8 নম্বরে এসছে। এবং সোডিয়াম থেকে যদি আমরা পটাশিয়াম দেখি, এও কিন্তু 8 নম্বরে আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 8। নিউল্যান্ডস এটাই বলছে যে অষ্টক সূত্রের মাধ্যমে যে পারমাণবিক ভর যদি আমরা আস্তে আস্তে বাড়াই, তাহলে পরে 8 নম্বরে গিয়ে ক্যারেক্টারিস্টিক রিপিটেশন হবে। সেটা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মাধ্যমে দেখা যায়। এবার পটাশিয়ামের পরে আর বলছি না, কারণ তখন আর সূত্রটা চলে না। এটাই হয় আসলে, একটা সূত্র আবিষ্কার হয় কিন্তু তারপর গিয়ে আবার কোনো কারণে সেটা ড্রব্যাক করে যায়। তো এটা হলো অষ্টক সূত্র, এইভাবে চলে। কিন্তু এটা পটাশিয়ামে বেশি আর চলে না, এটা পটাশিয়াম অবধি ঠিকঠাক চলে। তারপরে যখন দেখলো যে এটা তো পটাশিয়াম অবধি চলছে, তারপর আর হচ্ছে না, তাহলে এবার কি করা যায়, এবার আবার নতুন সূত্র আনতে হবে, কারণ ওটা ভ্যালিড হচ্ছে না। তো তখন আসলো মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং এখান থেকে পর্যায় সারণীর যে মোড় সেটা পুরো ঘুরে গেল। সেই বলে না সিনেমায়, কি বলে ওটা, কোন সিন, কি বলে ওটাকে, যাই হোক মনে করছে না শব্দটা, যে একদম দুর্ধর্ষ পর্ব, যাই বলো না কেন, ওয়ার্ডটা মাথায় আসছে না।
তো এখান থেকে ওই পর্যায় সারণীর যে মোড়টা সেটা ঘুরে যায়, পুরো একদম একটা আধুনিক ব্যাপার আসে, মানে আরো ভালো হয়, আরো উন্নত হয়। তো মেন্ডেলিভ পর্যায় সারণী প্রকাশ করেছিল, পর্যায় সূত্র প্রকাশ করেছিল, কি বলেছিল দেখি। বলছে মৌল সমূহের মানে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, দু রকম ধর্ম হয়, ভৌত আর রাসায়নিক। ভৌত মানে তার ফিজিক্যাল, ছেলেটা লম্বা মোটা বেটে খাটো কালো কালো চুল নেই চুল আছে এরকম, এবং রাসায়নিক ছেলেটার গুণগুলো, ছেলেটা রান্না পারে না, পড়াশোনা পারে না, ব্যবহার ভালো খারাপ, একটা রাসায়নিক গুণ। যাই হোক, ভৌত আমাদের যেমন ফিজিক্যাল আর মেন্টাল দুরকম তো হয় ধর্মটা, তো এটাও ঠিক থাকে, ভৌত এবং রাসায়নিক ধর্ম দুরকম ধর্ম হয়। পরে আমরা ভবিষ্যতে যখন কেমিস্ট্রি আরো কিছু পড়বো বুঝে যাবো যে ভৌত এবং রাসায়নিক বলতে কি বোঝা যায়। অ্যাকচুয়ালি কোনো মৌল বুঝে বললাম শক্ত হয়, ভারী হয়, নবনীয় হয়, কোনোটা আছে লাল রঙের হয়, কোনোটা আছে গ্যাসীয় হয়, এগুলো হচ্ছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম মানে কি বিক্রিয়া করে। এর আগেও গ্যাসের চ্যাপ্টারে একটুখানি পড়েছিলাম যে বিক্রিয়া করে, একটার সাথে একটা মিশিয়ে আর একটা তৈরি করে, এটা হলো বিক্রিয়া। তো বিক্রিয়ার যে ধর্মগুলো সেগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম। আর এই যে কেমন, সেটা শক্ত না ভারী বা কিরকম, এইগুলো হচ্ছে ভৌত ধর্ম। ঠিক আছে, তো বলে দিলাম আজকে ভৌত আর রাসায়নিক ধর্মটা জিনিসটা কি মনে থাকে যাবে। মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, মৌলগুলি ক্রমবর্ধমান মানে ক্রমে বাড়ছে, মানে ছোট থেকে বড়, একদম ঊর্ধ্বক্রম যেটা বললাম ওটার মানে ক্রমবর্ধমান। তো মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তো বলছে মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব, মানে পারমাণবিক গুরুত্ব ছোট থেকে বড় হবে, তাহলে পারে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে, মানে একটা পর্যায়ে পরে গিয়ে সেটা আবার পুনরাবৃত্তি হবে। মানে সূত্রটা না খুব বুদ্ধি করে খেলেছে। তুমি যদি অষ্টক সূত্র আর মেন্ডেলিভের পর্যায় সূত্র মানে একটু ভালো করে লক্ষ্য করো না, মজা লাগবে, হাসি লাগবে। তার কারণ নিউল্যান্ডস কিন্তু ঠিকই বলেছে, ভুল কিচ্ছু বলিনি। নিউল্যান্ডস কেস খেয়ে গেছে ওই জায়গাটায় যে ও 8 নম্বর কথাটা মানে উচ্চারণ করেছে বলে। ওই জন্য বলে যখন কোনো কিছু বলতে হয় কোনো মানুষকে খুব ভেবেচিন্তে কথা বলতে হয়। ও বলে যে 8 নম্বরে গিয়ে রিপিট হবে, ঠিক আছে, রিপিট হবে 8 নম্বরে গিয়ে রিপিট হবে। এবার পটাশিয়াম অবধি কিন্তু 8 নম্বরে রিপিট হচ্ছিল, কিন্তু যে পটাশিয়ামের পরে যাচ্ছিলাম, যেই বাড়াচ্ছিলাম আরো পারমাণবিক গুরুত্ব, তখন গিয়ে আর সূত্র কাজ করছিল না। আর মেন্ডেলিভ এমন চালাকি করলো, ও 8 নম্বর কথাটা ওখান থেকে তুলে দিল। ও বললো আমিও সাজাবো, আমিও পর্যায় তোমার পারমাণবিক গুরুত্ব ছোট থেকে বড়ই সাজাবো, কিন্তু আমি বলছি পর্যায়ক্রমে সেটা পুনরাবৃত্তি হবে। এবার কেমন পর্যায়ে পুনরাবৃত্তি হবে সেটা তোমরা বুঝে নাও। সেটা দেখা যাবে পরে, কিন্তু পুনরাবৃত্তি হবেই, সেটা পর্যায়ক্রমে হবে। কত নম্বর পরে গিয়ে হবে সেটা আর বলিনি। এটা হলো বুদ্ধি, সেই বলে বুদ্ধিমান। যাই হোক, এবার শুধু তো আর মানে সূত্র দিয়ে ছেড়ে দেয়নি মেন্ডেলিভ, পুরো একটা পর্যায় সারণী তৈরি করেছিল। মানে অমায়িক ট্যালেন্ট, মানে যে ভেবো না যে নিউল্যান্ডসের থেকে কিছুটা জিনিস চুরি করে আর কি প্রকাশ করেছিল, সেটা কিন্তু একদমই না। তার অমায়িক ট্যালেন্ট বলে সে ওই পর্যায় সারণীটা প্রকাশ করেছিল, মানে প্রথমবার একটা পর্যায় সারণী প্রকাশ করা, নট এ জোক। তো এখানে মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল তার কিছু ইয়ে ছিল, তখন কিন্তু আমাদের এখন মানে 108টা কিংবা 109টা বা হয়তো আরো বেশি মৌল আছে পৃথিবীতে। হ্যাঁ, দিনের পর দিন মৌল কিন্তু আবিষ্কার হচ্ছে। আমরা সব মৌলকে হয়তো আমাদের যে এখনকার যে আমাদের বইয়ে মানে স্কুলের বইয়ে যে পারমাণবিক এই তোমার পর্যায় সারণীটা আছে, সেখানে কিন্তু অনেক মৌল কিন্তু নেই। মানে ক্রমে কিন্তু মৌল আরো উৎপন্ন তো না, অ্যাকচুয়ালি আবিষ্কার হচ্ছে। যাই হোক, তো তখন যদি বলি তখন আরো কম ছিল, তখন আরো মৌল কম ছিল। তখন মেন্ডেলিভের সময় 63টা মৌল ছিল, মাত্র 63টা, এখন অনেক বেশি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ধর্ম, মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি কি ছিল এইগুলো পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে। তো প্রথমত 63টা মৌল ছিল তখন, 63। আর নিষ্ক্রিয় গ্যাস ছিল না, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তখনও আবিষ্কার হয়নি। নিষ্ক্রিয় গ্যাস বলতে কি, পরে দেখে নেবো পর্যায় সারণীতে, যে পর্যায় সারণীর একদম শেষ তোমার গ্রুপে, শেষ শ্রেণীতে যে গ্যাসগুলো থাকে, যেটা আর কি নিষ্ক্রিয় হয়, সহজে বিক্রিয়া করে না, বিক্রিয়া অ্যাকচুয়ালি করে না, তো সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কথাতেই আছে নিষ্ক্রিয়, মানে কোনো ক্রিয়া নেই, ওর কোনো বিক্রিয়াই করে না, এরকম একটা ব্যাপার। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো যাই হোক তখন আবিষ্কার হয়নি, এটা একটা পয়েন্ট, পরীক্ষায় কিন্তু এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপর আছে তার সারণীতে শূন্য শ্রেণী ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে
শূন্য শ্রেণী থাকবেটা কি করে? শূন্য শ্রেণীতে কারা থাকে? শূন্য শ্রেণীতে থাকে নিষ্ক্রিয় গ্যাসরা, যে গ্যাসটা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, সহজে নিষ্ক্রিয় অবস্থায় থাকে পরিবেশে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসকে রাখা হয় পর্যায় সারণী শূন্য শ্রেণীতে, শূন্য শ্রেণী। এবার তখন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস ছিলই না, তাই শূন্য শ্রেণী ছিল না, কমন ব্যাপার। আর 3 নম্বর পয়েন্ট বলছে অনাবিষ্কৃত মৌলের জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখা হয়। তাহলে এখান থেকে ভাবো যে কতটা ট্যালেন্টেড ছিল মেন্ডেলিভ। আচ্ছা, ঠিক আছে। যে মৌলটা আবিষ্কার হয়নি সেই মৌলের জন্য জায়গা ফাঁকা রাখছে। মানে তুমি একটা স্কুলের হেডমাস্টার, তুমি স্কুলের খাতা তৈরি করছো, হ্যাঁ, বা স্কুলে তুমি রেকর্ড কখন বন্ধ হয়েছে খেয়ালই করিনি। যেটা বলছিলাম, তুমি একটা স্কুলের হেডমাস্টার, তুমি প্রেজেন্টের খাতা তৈরি করছো। এবার স্টুডেন্ট ভর্তি হচ্ছে, বা স্টুডেন্ট তুমি মানে ভবিষ্যৎবাণী করতে পারছো যে স্কুলের মাঝে বা বছরের মাঝে গিয়েও কিন্তু এই 4টে বা এই 5টা স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে, নতুন স্টুডেন্ট আসবে, এবং তার নাম হবে আর দিয়ে, তার নাম হবে এ দিয়ে, তার নাম হবে এস দিয়ে, এরকম করে তুমি একটা অনুমান করছো। এবং সেই অনুযায়ী তুমি এই যে প্রেজেন্টের খাতায় নামের ইয়েতে, মানে নামের বানান ধরে তো হয়, তো ওখানে তুমি তার জন্য জায়গাও ফাঁকা রাখছো। মানে লেভেলটা ভাবো যে পুরো ভবিষ্যৎবাণী করে ফেলছে যে আমাদের স্কুলে ছেলে আসবে বা মেয়ে আসবে, আর তার নামের শুরু কোন অক্ষর দিয়ে হবে, তাহলে আমাকে এই জায়গাটাই নামের জায়গাটা ফাঁকা রাখতে হবে। মানে এইরকম লেভেলের একটা ভবিষ্যৎবাণী। মানে শুনতে খুব অদ্ভুত লাগলেও হয়তো মনে হবে অ্যাস্ট্রোলজার নাকি, কিন্তু না, তিনি বিজ্ঞানী এবং এইভাবে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিল যে এই জায়গায় পৃথিবীতে এই মৌল আরো আবিষ্কার হতে পারে, এদের জন্য এই জায়গা ফাঁকা রাখার দরকার আছে। তো অনেক সময় জন্য পরীক্ষার সময় আসে যে মেন্ডেলিভ যে ভবিষ্যৎবাণীটা করেছিল সেটা কি, বা মেন্ডেলিভ কেন ভবিষ্যৎবাণী করেছিল, এই সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু আসে। 4 নম্বর কথা বলি। 4 নম্বর পয়েন্টে কি আছে দেখো, মানে মানুষ বলে না সেই ভাগ্যের চাকা ঘুরে, মানে এক সময় না এক সময় কাউকে না কাউকে সে ভাগ্যের চাকা ঘুরে সে তলাতে আসবে। প্রত্যেকটা পয়েন্ট যেমন উপরে উঠবে, সেই পয়েন্টটা আবার ঠিক তলাতে যাবে, এটা একটা ব্যাপার। তো এই একটা পয়েন্ট খুব ভাইটাল একটা পয়েন্ট, মানে ভুল অ্যাকচুয়ালি, মেন্ডেলিভের ভুল, যে 4 নম্বর পয়েন্ট, সারণীতে মৌলগুলোর পারমাণবিক ওজন অপেক্ষা ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্ততাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা জানি কি মেন্ডেলিভ কি করেছিল, পারমাণবিক গুরুত্ব ছোট থেকে বড় সাজিয়েছিল পর্যায় সারণীতে। এই সাজানোর মাধ্যমে সে ধর্মের পুনরাবৃত্ততা হয়েছিল, ধর্মের রিপিটেশন হয়েছিল, সেটা সে ব্যক্ত করেছিল, সেটা সেইভাবে সাজিয়েছিল। কিন্তু এখানে টুইস্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ছোট থেকে বড় সাজাচ্ছি পারমাণবিক গুরুত্বটা। ধরো এই যে দুটো আঙুল যদি দেখো, এই আঙুলটা ছোট আর এই আঙুলটা বড়, এরকম আছে, ছোট থেকে বড় আমি সাজাচ্ছি, ঠিক আছে, ছোট থেকে বড় আমি সাজাচ্ছি। এবার দেখছি যদি এইভাবে আমি সাজাই ছোট থেকে বড়, তাহলে একটা জায়গায় গিয়ে হয়তো আমি পর্যায়বৃত্তটাকে আনতে পারছি না, রিপিটেশন করতে পারছি না, অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে উনি কি করলো, ঠিক আছে এতক্ষণ তো ছোট থেকে বড় সাজাচ্ছি, একটা দুটো এদিক ওদিক করে দিই, কোনো ব্যাপার হবে না, এটাকে এইভাবে সাজিয়ে দিল, মানে বড় থেকে ছোট। পারমাণবিক নামে নিজের যে সূত্র আবিষ্কার করেছে সেটাকেই তিনি ফেল করে দিচ্ছে সারণী আবিষ্কার করে। নিজে বলেছে যে পুনরাবৃত্তিতে হবে পারমাণবিক ঘরটাকে ছোট থেকে বড় সাজাতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কায়দা করে বড় থেকে ছোট সাজিয়ে দিয়েছে কিছু কিছু মৌল, কারণ নাহলে পারে সেই রিপিটেশনটা হতো না। তাই বলছে রিপিটেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার যে নিজের সূত্র যেটা আবিষ্কার করেছিল যে পারমাণবিক গুরুত্ব ছোট থেকে বড় হবে, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তো এটা হলো একটা ভুল, কারণ আমি একটা সূত্র আবিষ্কার করেছি আর আমি নিজেই সেই সূত্রের বিপক্ষে যাচ্ছি, এটা তো একটা আমার নিজেরই ভুল না। তো এটাই বলছে। আর তাহলে যদি বলি এই ভুলটা কোথায় হয়েছে বা কিভাবে হয়েছে একটু দেখাই। এখানে আছে কটা মৌলগুলোর নাম লেখা আছে, ঠিক আছে, এয়ার মানে আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, এরকম আছে, সরি। আর এদের ব্র্যাকেটে হচ্ছে যে পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে। তো আরো আর্গনের পারমাণবিক গুরুত্ব কত দেওয়া আছে দেখো, 39.94, আর পটাশিয়ামের 39.1, মানে 1 এর পরে কিছু নেই মানে 0 থাকে, ঠিক আছে, 0 এর পয়েন্টের কিছুর পরে 0 নেই মানে কিছু নেই মানে তারপরে 0 আছে। যাই হোক, এখানে তুমি একটা কমন সেন্স বলো, 94 বড় না 10 বড়? 94 বড়, তাহলে পরে বড়টাকে আমরা পরে রাখবো, কারণ আমরা ছোট থেকে বড় সাজাবো, তাই তো। তাহলে পরে আর্গনটাকে আমাদের পরে রাখা দরকার, আর্গন বড় মানে আর্গন পরে যাবে, পটাশিয়াম আগে যাবে,
ঠিক আছে, ভালো কথা, দেখি কেমন। এইবার দেখো, এইখানে দেখো আর্গন, এইখানে হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে 39.9, আর্গন বেশি ওজন তোমার হচ্ছে যে পটাশিয়ামের থেকে, কারণ এটা 39.10। কিন্তু দেখো আর্গনকে আগে রেখে দিয়েছে। আর্গন বড়, আর্গনকে রাখা দরকার ছিল পরে, পটাশিয়ামকে রাখা দরকার ছিল আগে, কিন্তু আর্গনকে আগে রেখে পটাশিয়ামকে পরে রেখেছে, নাহলে পরে পটাশিয়ামের এখানে রিপিটেশনটা হতো না। এখানে তো রিপিটেশন করতে হবে, পটাশিয়াম যদি আর্গনের জায়গায় যেত তাহলে পটাশিয়াম এখানে চলে যেত, এবার এক লাইনে আসতো না, রিপিটেশন হবে একটা লাইনে। মানে এই যে গ্রুপ, এই যে লম্বা লাইন, এই লম্বা লাইনে যে কটা মৌল আছে তাদের ধর্ম এক। এই যে লম্বা লাইন আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের সব ধর্ম এক, এদের মধ্যে মিল আছে। যেমন এই যে এই লম্বা লাইনটা যদি বলি, এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, এদের বেরিয়াম, হ্যাঁ রেডিয়াম, এদের মধ্যে একটা মিল আছে, যাদের মধ্যে মিল আছে তাদেরকে লম্বা লাইনে রাখি। এবার যদি পটাশিয়াম, জানি আমি পটাশিয়াম ছোট, কিন্তু পটাশিয়ামকে যদি আমি আগে রাখতাম তাহলে কিন্তু পটাশিয়ামকে এই লাইনটা আমি রাখতে পারতাম না। এই কারণে এই যে রিপিটেশনটা যাতে ঠিকঠাক হয়, এই কারণে কিছু কিছু জায়গায় মেন্ডেলিভ একটু এদিক ওদিক করে দিয়েছে, পারমাণবিক গুরুত্বের যে ক্রমটা সেটা তিনি ঠিকঠাক রাখতে পারেননি। তো এটা কি শুধু আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে হয়েছিল? একদমই না, এটা শুধু আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে হয়নি, এটা কিন্তু আর্গন পটাশিয়ামের মতো কোবাল্ট নিকেলের ক্ষেত্রে হয়েছে, এরকম আরো এই 2 জোড়া, মানে টোটাল 4 জোড়া মৌলের সাথে এটা হয়েছে। কোবাল্ট নিকেলেরটাও দেখে নিই, দেখো হ্যাঁ কোবাল্ট নিকেল, নিকেল কিন্তু হচ্ছে যে তোমার পারমাণবিক গুরুত্ব কম, কারণ এটা 6 নয় আর এটা 9, 9 মানে শুধু 9 না, 9 এর পরে শূন্য আছে, তাহলে 6 9 বড় না 9 শূন্য বড়? 9 শূন্য বড়, তাহলে কোবাল্ট বড়, কোবাল্টকে তাহলে রাখার কথা পেছনে, কোবাল্টকে রাখার কথা পেছনে, কোবাল্ট বড়। কিন্তু দেখছে যে না রিপিটেশন আমি করতে পারছি না, তাহলে কি করলো, কোবাল্টকে পেছনে রেখে কোবাল্টকে সামনে রেখে দিল আর নিকেলকে রাখলো পেছনে। ভুল, রিপিটেশন হচ্ছে ঠিক আছে, কিন্তু নিজে যে সূত্রটা আমি আবিষ্কার করেছিলাম যে পর্যায়ক্রমে পারমাণবিক গুরুত্বটা যে বাড়বে, ক্রমবর্ধমান হবে, আমি তো নিজে সেটা বিরোধ করছি, এই হলো ব্যাপার। তো এটা হলো নিজের পায়ে কুড়ুল মারার মতো একটা ব্যাপার, যে এই কারণে কোন রকম ভাবে এই সূত্রের সাথে সারণীর মিল হচ্ছিল না কিছু কিছু জায়গায়, এগুলো হচ্ছে ড্রব্যাক। আর এর কারণে কিন্তু আধুনিক পর্যায় সারণী আবিষ্কার হয়েছিল। এবার আমি এখানে দেখো ব্যাকেটে কিন্তু এই পারমাণবিক গুরুত্বগুলো লেখা আছে, অর্থাৎ পারমাণবিক ভরগুলো কিন্তু ব্যাকেটে লেখা আছে। এবার অনেকের মনে হতে পারে যে মুখস্থ করবো না, সেটা তার ব্যাপার, তার চয়েস, তোমাদের ব্যাপার, কিন্তু এই তোমার মৌলগুলো মুখস্থ করতে হবে, আর যে ব্যাকেটে পারমাণবিক ভরগুলোও মুখস্থ করতে হবে। তার কারণ প্রথমত শর্ট প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্নের কথা ছেড়ে দিলাম, বড় প্রশ্নে আসবে যে মেন্ডেলিফের যে পর্যায় সারণীর যে ত্রুটি ছিল, যে বা যে ড্রব্যাকটা ছিল সেটা সম্পর্কে লেখো, সেখানে তুমি পয়েন্ট করে লিখবা যে এই ভুলগুলো ছিল। সেখানে যে তুমি এই যে ভুলটা দেখাবা, যে এই ড্রব্যাকটা দেখাবা, যে এরকম গুরুত্ব দেওয়া হয়নি পারমাণবিক ভরের যে হচ্ছে যে ক্রমবর্ধমান যে ব্যাপারটা, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি, তাহলে সেখানে গিয়ে যেমন বলে উদাহরণ দিবা, উদাহরণ দিয়ে লিখবা আর্গন পটাশিয়াম। এবার সেখানে আর্গন আর পটাশিয়ামকে যে তুলনা করবা, তাদের পারমাণবিক গুরুত্বটা কিন্তু লাগবে, কে বড় কি ছোট, এবং তাদের যে সংখ্যাগুলো, এগুলো দিলে পরে স্যারের মানে স্যারকে একটু অ্যাট্রাকশন করা হবে, যে আমি জানি, আমি পড়েছি, আমার মুখস্থ আছে, আমি সেইভাবে ডিপলি পড়েছি। এইগুলো হচ্ছে ব্যাপার, নাম্বার বাড়ানো এগুলো স্কোপ, নাহলে এইটুকুনি সিলেবাস পারে তো সবাই না, নাম্বারটা কে বাড়াতে পারবে এই ছোট ছোট বিষয়গুলোতেই ব্যাপার, যে খাতা যখন দেখবে স্যার হাসি মুখে দেখবে। তো যাই হোক, আর এটা হচ্ছে পর্যায় সারণী, এই সারণীটা কিন্তু তৈরি করা মানে সত্যি বলছি মুখের কথা না, প্রথমবার যে ক্যালেন্ডার আবিষ্কার করেছে তার কতটা কষ্ট হয়েছে বলতো, ডেটগুলো ঠিকঠাক রেখেছে, দেখছে যে ফেব্রুয়ারি মাসে যদি 27টা ডেট হচ্ছে না 28টা ডেট হচ্ছে, তাদেরকে ঠিকঠাকভাবে সাজানো, হ্যাঁ লিপিয়ার কি করে আসছে, মানে ক্যালেন্ডার বানাতেই কতটা কষ্ট হয়েছে ভাবো। এবার সেই তার থেকে বেশি কষ্ট কিন্তু এই সারণী তৈরি করতে হবে, কারণ এখন বর্তমানে পৃথিবীতে কোন কোন মৌলগুলো আছে, তাদের মধ্যে কি কি ধর্মের মিল আছে, কি কি ধর্মের মিল নেই, তাদেরকে একটা এইভাবে লাইনে রাখবো না এইভাবে লাইনে রাখবো, তারপরে কি কিভাবে রিপিটেশন করবো, হ্যাঁ মানে একটা হিউজ একটা চাপ, মানে নট এ জোক। তো যাই হোক এই সারণীটা মেনলি বানিয়েছিল। এবার এই সারণীতে কটা পর্যায় আছে, কটা শ্রেণী আছে, এগুলো পড়ার। এখানে হলো 7টা পর্যায়, পর্যায় মানে কি এই যে এই দাগগুলো, একটা পর্যায়, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, এখানে হচ্ছে 7টা পর্যায়। আর শ্রেণী যদি বলি, শ্রেণী মানে হচ্ছে লম্বা দাগগুলো, রো গুলো। শ্রেণী যদি বলি, তুমি হয়তো বলবা এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা এরকম, কিন্তু এইভাবে দেখবো না। এখানে দেখো রোমান সংখ্যা লেখা আছে 1 2 3 4,
এই রোমান 1 এর শ্রেণীতে দুটো শ্রেণী আছে, মানে দুটো সাব শ্রেণী আছে, ঠিক আছে। এবি 2 এর মধ্যে এরকম দুটো এবি, 3 এর মধ্যে দুটো এবি, 4 এর মধ্যে দুটো এবি, 5 এর মধ্যে দুটো এবি, 6 এর মধ্যে দুটো এবি। তো এইভাবে যদি বলি, তো আমরা শুধু এই রোমান 1 2 টাকে ধরবো, এরকম করে দেখলে পরে 8টা শ্রেণী আছে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 থেকে 7 অবধি প্রত্যেকটার কিন্তু শ্রেণী দুটো ভাগে ভাগ করা, এ আর বি। আর 8 নম্বরে যদি যাই তাহলে 3টে ভাগ করা, এ বি সি। দেখো 3টে করে মৌল, এগুলো দেখো এ বি আছে একটা মৌল বা দুটো মৌল আছে এতে বিতে, এরকম আছে। কিন্তু 8 নম্বরে দেখো 3টে করে মৌল আছে, এ বি সি 3টে হবে 8 নম্বরের ভাগটা। আর এটা মানে একটু ভুল ছিল বলে আমি লাল কালি দিয়ে ঠিক করে দিয়েছি। আর এটা হচ্ছে শূন্য শ্রেণী। আর বললাম তো শূন্য শ্রেণী নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী হচ্ছে যে তখন ছিল না নিষ্ক্রিয় গ্যাস, তাই আবিষ্কার হয়নি। তো এটা হলো ব্যাপার। পরের পেজে এটাই লেখা আছে যে পর্যায় হবে 7টা আর শ্রেণী হবে 8টা। তার মধ্যে 1 থেকে 7 হচ্ছে এবি দিয়ে ভাগ করা, 8 হচ্ছে যে এবিসি দিয়ে ভাগ করা। তো এই হলো পর্যায় সারণী, মানে পুরনো পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণী। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।